শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 5 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকের এই এপিসোডে আপনারা শুনছেন ত্রিকালনাথ তান্ত্রিক ও পাতাল পিশাচের ঘটনা। তো আর বেশি দেরি না করে আমরা আজকের ঘটনাটি শুরু করলাম। বৃষ্টিমুখর এক রাত্রিতে চন্দন একটা ছোট্ট ছাতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হাতে ঝোলানো কালো প্লাস্টিকটা খুব ভালো করে ধরে রয়েছে সে। দেখলেই বোঝা যায় কিছু একটা রয়েছে তাতে। খুব জোরে পা চালাচ্ছে চন্দন। তারপর নভেম্বর মাসের এই ঠান্ডায় চন্দনের গোটা শরীর মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। আজ রাতের কথা ভেবে তার বড্ড কষ্ট আর ভয় হচ্ছে। এতদিন সে চোর ছিল, কিন্তু আজকে সে এক ধাক্কায় চোর থেকে খুনিতে পরিণত হয়েছে। নিজের ওপর লজ্জা আর ঘৃণা অনুভব করছে সে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই নিজেকে বোঝালো যে এছাড়া তার আর কোনো উপায় নেই। নিজের সন্তানের মুখ দেখবার জন্য ওই রাক্ষসীর ক্ষুধা নিবৃত্ত করতেই হবে। এসব ভাবার সময় হঠাৎ একটা দমকা বাতাস এসে তার হাতে থাকা ছাতাটা উড়িয়ে নিয়ে গেল। চন্দনের বুকটা ধড়াস করে উঠল। তার মনে হলো পায়ের তলার মাটি জলে ধুয়ে গিয়ে সে নিমজ্জিত হচ্ছে একটা কালো অন্ধকারের মধ্যে, যেন পাতালপুরীতে প্রবেশ করছে চন্দন। তারপর সে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো ঘরের দিকে। ঘরে পৌঁছে চন্দন এগিয়ে যেতে লাগলো একটি দরজার দিকে। চাবিটা দিয়ে দরজায় লাগানো বড়তালাটা খুলল সে। এক হাতে একটা এমার্জেন্সি লাইট আর অন্য হাতে সেই কালো পলিথিন। দরজাটা খুলে যেতেই দেখা গেল সামনে রয়েছে আরও একটা দেয়াল। নিচের দিকে তাকালে একটা চৌকো অন্ধকার এর কূপ দেখতে পাওয়া যায়, যার দুপাশে কংক্রিটের তৈরি দেওয়াল রয়েছে। মোট কথা একটা চৌবাচ্চার মতো দেখতে সেটা। চন্দন হাতের আলোটা সামনের দিকে এগিয়ে দিতে দেখতে পাওয়া গেল অন্ধকার গহ্বরের নিচে নেমে গেছে একটা কাঠের সিঁড়ি। চন্দন সেই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। কয়েকটা ধাপ নামতেই দেখা গেল দুপাশের কংক্রিটের দেওয়াল শেষ হয়ে শুরু হয়েছে কাঠের তৈরি রেলিং। কালের আঘাতে সেগুলোও পরিণত হয়েছে ভগ্নস্তূপে। খুব সন্তর্পণে নিচে নামতে লাগলো চন্দন। প্রায় মিনিট 5 ধরে হাঁটছে সে। হঠাৎ এক পৈশাচিক চিৎকারে সে চমকে উঠল। নিচে যতই সে নামছে সেই পৈশাচিক চিৎকার আরও জোরালো হতে লাগলো। চন্দন সে সিঁড়িটা গুনে পা রাখল মেঝেতে। তারপর চন্দন তার সামনে থাকা একটি দরজার দিকে তাকালো এবং সে দেখতে পেল তার উপর একটি লোহার শিকল। চন্দন লোহার শিকলটা নামিয়ে দুবার বড় বড় শ্বাস নিল। আলোটা নিচে নামিয়ে কাঁপা কাঁপা হাতে দরজার কড়াটা ধরে একটা ঠেলা দিল। তারপর ধীরে ধীরে সেই দরজাটা খুলে গেল। আর দরজা খোলার সাথে সাথেই একটা মাংস পচার গন্ধ নাকে আসতেই চন্দন তার হাত দিয়ে নাকটা চেপে ধরল। আলোটা আবার হাতে তুলে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো চন্দন। সেই ঘরের ডান দিকের দেওয়ালে রয়েছে অসংখ্য প্রাণীর দেহাবশেষ, হরিণের শিং থেকে হাতির দাঁত পর্যন্ত। চন্দন ঘরটির একটি ছোট দরজা লক্ষ্য করে এগিয়ে গেল এবং সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। লাইটটা পাশে নামিয়ে রাখল। এবার প্লাস্টিকের ব্যাগটা খুলে সেখান থেকে দু হাতে বের করে আনলো একটি ভয়ঙ্কর বস্তু, কুণ্ডলীকৃত একটি ছোট্ট শিশুর মৃতদেহ। তারপর সেই শিশুর মৃতদেহটাকে নামিয়ে রাখলো দরজাটির ঠিক সামনে। আলোটা নিভিয়ে দিয়ে
সে হাতে করে খুলে দিল সামনের দরজাটা। সাথে সাথে একটা পাশবিক চিৎকার বেরিয়ে এলো ওপাশের ঘর থেকে। অন্ধকারের মধ্যে শুধু নরম মাংসের ওপর নেমে আসা নখের আঘাতের শব্দ শুনতে পেল চন্দন। ধীরে ধীরে গোটা ঘরটা ভরে উঠল একটা পৈশাচিক হাসি আর রক্ত মাংসের গন্ধে। তারপর চন্দনের হাত চলে গেল পাশে থাকা আলোর দিকে। একটা খট শব্দ, আর তার সাথে সাথে চারদিক আলোকিত হয়ে গেল। আর তার সাথে সাথেই একটা ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠল চারদিক। একটা চন্দনের আর একটা উল্টো দিকে থাকা সেই অচেনা বিভীষিকার। চন্দন দেখল সামনে একটা প্রচণ্ড মূর্তি মুখ ঠেলে বেরিয়ে এসেছে অন্ধকারের প্রকোষ্ঠ থেকে। মাথা থেকে ঝুলে রয়েছে লম্বা চুলের গোছা, মুখের উপর এসে পড়েছে সেগুলো। মুখে লেগে রয়েছে চন্দনের নিবেদন করা ভোগের অবশিষ্টাংশ, মাংস, রক্ত। দুদিকে দুটো হাত আটকানো রয়েছে মোটা মোটা শিকল দিয়ে। হাতের মাঝখানে গেঁথে রাখা আছে বড় বড় লোহার রড। দুটো পা ভেতরের দিকে কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা বেঁধে রাখা হয়েছে। গোটা শরীরটা শুধু কোমরের ওপর ভর করে, আর দুটো দেয়ালে আটকানো হাতের উপর জোর দিয়ে মুখ নামিয়ে কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে শিশুটাকে। চন্দন ভাবল, এ কে? কোন ভয়ঙ্করকে সে এতদিন খাবার দিয়েছে? কার সামনে বসে সে অপেক্ষা করছে তার খাবার শেষ হওয়ার? ভয়ে তার চোখ বিস্ফারিত হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। সামনের ওই বিশাল দর্শন মূর্তি চিৎকার করেই যাচ্ছে ক্রমাগত। আলো তারা সহ্য হচ্ছে না। বারবার ঝাঁকুনিতে তার কঙ্কাল শরীরটা দুলছে। কোনো রকমে সেই দিকে এগিয়ে গিয়ে দু হাতে দরজাটা বন্ধ করে দিল চন্দন। বিভীষিকা হারিয়ে গেল দরজার ওপাশে অন্ধকারের মধ্যে। আলোটা নিয়ে উঠে পড়ল চন্দন। বাইরে বেরিয়ে এসে দরজার শিকল আবার তুলে দিল। তারপর চন্দন সেই ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। উপরে উঠে ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে পড়ল চন্দন। হঠাৎ একটা শব্দ হতে উঠে বসল চন্দন। শব্দটা আসছে রান্নাঘর থেকে। চন্দন বিছানা ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো রান্নাঘরের দিকে। রান্নাঘরের কাছে গিয়ে চন্দন ঢুকে পড়ল রান্নাঘরে। রান্নাঘরের ভিতর ঢুকে সে শুনতে পেল তরল পদার্থটা যেন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে পড়ছে। টপ টপ শব্দ করে সেটা ক্রমাগত পড়েই চলেছে। সেই তরল পদার্থটা অনুসরণ করে উপরের দিকে তাকালো, আর তার সাথে সাথে একটা বিকট চিৎকার করে পিছনে সরে এলো চন্দন। হাত থেকে আলোটা পড়ে মেঝেতে এদিক ওদিকে গড়াতে লাগলো। আর সেই সামান্য আলোয় চন্দন দেখলো একটা কালো কঙ্কালসার শরীর। সে এক হাতে উপরে সিলিং ধরে রয়েছে, আর এক হাতে ধরে রয়েছে এক মানব শিশু। মাথার অর্ধেকটা খেয়ে নিয়েছে সেই বিভীষিকা, আর বাকিটা ঝুলে রয়েছে নিচের দিকে। সেখান থেকে বেরিয়ে আসছে রক্তের ধারা। বিভীষিকার চোখ দুটোর জায়গায় দুটো দলা পাকানো রক্তের পিণ্ড। চন্দন দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দরজার ছিটকানি লাগিয়ে দিল। চুপ করে বিছানার ওপর ভয়ার্ত মনে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা নির্দিষ্ট সময় মতো উঠে চন্দন হাসপাতালে ডিউটি সামলাতে চলে যায়। হাসপাতাল ডিউটি সেরে চন্দন বাড়ি পৌঁছে ঢুকে গেল বাথরুমে। সবেমাত্র মুখে এক দুবার জলঝাপটা দিয়েছে। সাথে সাথে চন্দনের মনে হলো কেউ একজন রয়েছে তার পিছনে। সে সাথে সাথে মুখ ঘোরালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। আবার চন্দন মুখ ধোয়ার কাজে মনোনিবেশ করল, এবং আরও একটা ঘটনা বুঝতে পারল। সে একটা রিনরিনে শব্দ শুনতে পেল। কেউ যেন খুব যত্ন করে গান গেয়ে কাউকে ঘুম পাড়াচ্ছে, যেন কোনো মা লালাবাই গাইছে। চন্দন চমকে তাকালো চারিদিকে, কেউ কোথাও নেই। ট্যাপটা বন্ধ করে মুখ মোছার জন্য তোয়ালেটা নিতে গেল, আর সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে উঠল সে।
চন্দনের সামনে একটা আয়না, আর সেটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে সে। রক্ত লেগে রয়েছে, এই মাত্র যেন রক্ত দিয়ে মুখটা ধুয়েছে সে। চন্দন সাথে সাথে পাগলের মতো তোয়ালে দিয়ে মুখটা মুছতে লাগলো। কলের মুখ দিয়ে এক দু ফোঁটা করে রক্ত ঝরে পড়ছে, গোটা তোয়ালেটা লাল হয়ে গেছে রক্তে। চন্দন আবার মুখটা দেখবার জন্য আয়নায় তাকালো, আর তার সাথে সাথে চন্দন চমকে উঠল। একটা মুখ চন্দন দেখতে পাচ্ছে আয়নায়, ঠিক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। তার মুখের ওপর নেমে এসেছে মিশমিশে কালো চুলের রাশি, মুখটা সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছে সেগুলো। একটা মাত্র চোখ শুধু দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে, সেটা একভাবে তাকিয়ে আছে চন্দনের দিকে। রিনরিনে কণ্ঠে সেই মেয়েটি গানটি করে যাচ্ছে। হঠাৎ বাথরুমের জানালা দিয়ে একটা দমকা বাতাস এসে সেই মেয়েটির চুলগুলো এলোমেলোভাবে উড়িয়ে দিয়ে গেল। চন্দন তখন যা দেখল তাতে তার বুকে কেউ যেন হাতুড়ি দিয়ে একটা পেরেক ঠুকে দিয়ে গেল। মেয়েটার মুখের মধ্যে অসংখ্য আঁকা বাঁকা ক্ষতের দাগ, যেন কোনো বাচ্চা ছেলে ছুরি দিয়ে মুখে আঁকি বুকি কেটেছে তার। মুখের এক পাশ দিয়ে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। সে এখন তার গান থামিয়ে চন্দনের দিকে তাকিয়ে হাসছে। চন্দন সাথে সাথে পিছনে ঘুরল, আর তখনই বাথরুমের ল্যাম্পটা নিভে গেল। অন্ধকারের মধ্যে চন্দন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চারিদিক একদম নিস্তব্ধ, শান্ত। হঠাৎ করে আবারও সেই লালাবয়ের শব্দ কানে এলো চন্দনের। সে জোরে জোরে হাসছে। চন্দন সেখানে মাথা ধরে বসে পড়ল। হাসির শব্দ আরো জোরালো হতে লাগলো। তারপর চন্দন দেখল সেই ভয়ঙ্কর বিভীষিকা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। চন্দন ভয়ে কাঠ হয়ে গেছে। সেই ভয়ঙ্কর বিভীষিকাটি চন্দনের কাছে আসতে থমকে দাঁড়িয়ে গেল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। একটা মন্ত্রজপের শব্দ কানে আসতে লাগলো চন্দনের। চন্দন সেই মন্ত্রজপের শব্দ অনুসরণ করে সেই দিকে তাকালো এবং দেখল একটা দীর্ঘাকার মানুষ দাঁড়িয়ে আছে। চন্দন তাকে জিজ্ঞেস করলো, কে আপনি ঠাকুর? আমাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন? তারপর সেই বিশালাকার মানুষটি বললেন, পিতা প্রদত্ত নাম ত্রৈলোক্যচরণ চক্রবর্তী, গুরু তথা পিতামহ প্রদত্ত নাম ত্রিকালনাথ, লোকে বলে তান্ত্রিক, ত্রিকালনাথ তান্ত্রিক। আর এই যে আমার সাথে আমার সর্বক্ষণের সঙ্গী চণ্ডী। চন্দন ত্রিকালনাথের পায়ে পড়ে তাকে অনুরোধ করতে লাগলো এই পিশাচের হাত থেকে তাকে বাঁচানোর জন্য। ত্রিকালনাথ তাকে তুলে বলে, আমি আগে দেখতে চাই সেই জায়গাটা যেখান থেকে এই পিশাচ এসেছে। চন্দন তাকে নিয়ে গেল সেই পাতাল ঘরে। সেখান থেকে ফিরে তিনি চন্দনকে বলেন যে আমাদের অতি দ্রুত একটি যজ্ঞের বন্দোবস্ত করতে হবে। চন্দন ত্রিকালনাথের কথা মতো যজ্ঞের সমস্ত উপাদান জোগাড় করল। তারপরে ত্রিকালনাথ, চণ্ডী এবং চন্দনকে সাথে নিয়ে তিনি এগিয়ে গেলেন মাটির নিচে সেই ঘরের দিকে। সেই দরজার সামনে পৌঁছে ত্রিকালনাথ বললেন, চণ্ডী, তুমি সামনের ওই দরজার মধ্যে যাবে। সেখানে গিয়ে দেখবে ঘরের প্রতিটা কোণে একটা করে মোট 8টি কঙ্কাল আছে। সেই 8টি কঙ্কাল তোমাকে আনতে হবে এখানে, এই ঘরে। আমি শুধুমাত্র কিছুক্ষণের জন্য 10 জনের আত্মাকে আটকে রাখতে পারবো। তার মধ্যেই তোমাকে এই কাজ করতে হবে। তারপর তুমি দেখবে প্রতিটা ঘরে সুড়ঙ্গের মতো রয়েছে, তার মধ্যে তোমাকে যেতে হবে। প্রতিটা সুড়ঙ্গ পাশাপাশি দুটো ঘরকে যুক্ত করে। সেই সুড়ঙ্গের মাঝখানে দুটো কঙ্কাল পাবে। সেই দুটোকে অক্ষত অবস্থায় বাইরে আনতে হবে। এই সবগুলোকে একসাথে দাহ করতে হবে, তবেই এই যজ্ঞ সফল হবে। তোমার গাত্রবন্ধন আমি করে দিচ্ছি, কোনো বিপদ হয়তো হবে না, কিন্তু সাবধান,
সময়ের মধ্যে তোমাকে এই কাজ করতে হবে, নইলে চিরকালের মতো এদিকে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। ত্রিকালনাথ একদম ঘরের মাঝখানে যজ্ঞের বেদি সাজালেন। বালি, বেলকাঠ সাজিয়ে সমস্ত উপকরণ বের করে মাটিতে রাখলেন। আগুন জ্বালিয়ে শুরু হলো যজ্ঞ। বেশ কিছুক্ষণ পর ত্রিকালনাথ চন্দনকে নির্দেশ দিলেন, যাও চন্দন, সামনের ওই দরজা খুলে দাও। চন্দন তার কথা মতো সামনের দরজা খুলে দিল। ভিতরে সেই বিভীষিকার শরীরটা একইভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপর ত্রিকালনাথ বললেন, এবার যাও চণ্ডী, এই দুটো বেলপাতা রাখো। কোথাও কোনো অদৃশ্য কিছুর সম্মুখীন হলে এটা স্পর্শ করবে, দেখবে বাধা সরে গেছে। মনে রাখবে, সময় কিন্তু সীমিত, তার মধ্যেই এই কাজ করতে হবে তোমাদের। মনে রাখবে, সময় কিন্তু সীমিত, তার মধ্যেই এই কাজ করতে হবে তোমাকে। তারপর চণ্ডী ত্রিকালনাথের দেওয়া বেলপাতা নিয়ে বেরিয়ে এলো। সামনের ঘরের মুখে গিয়ে দাঁড়ালো। চণ্ডীর হাতে একটা লণ্ঠন। তারপর সে ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। কঙ্কাল খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হলো না। ঘরের চার কোণে একটা করে কঙ্কাল রয়েছে। একে একে সমস্ত কঙ্কাল বের করে এনে চণ্ডী রেখে দিল যজ্ঞের ঘরে। এরপর আরও দুটো কঙ্কাল, আর এটাই সব থেকে কঠিন কাজ। চণ্ডী লণ্ঠন হাতে নিয়ে ঢুকে পড়ল সুড়ঙ্গে। সুড়ঙ্গের দুপাশে মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর চণ্ডী দেখল একটা কঙ্কাল পড়ে রয়েছে তার সামনে। সেটা দেখে সে খুব খুশি হলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সেটাকে হাতে তুলে নিয়ে এগিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ পর সে সুড়ঙ্গের মুখ দেখতে পেল। সেটা দিয়ে বেরিয়ে পা রাখতেই সে অনুভব করলো নরম কিছুর উপর পা পড়েছে তার। একটা পচা দুর্গন্ধ তার নাকে আসছে। লণ্ঠনের আলোয় ভালো করে দেখলো সে দাঁড়িয়ে আছে পচা গলা মৃতদেহের স্তূপের ওপর। ছিটকে সরে এলো সেখান থেকে। চণ্ডী দ্রুত পা চালে দরজার কাছে গেল। দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো। দরজার ওপারেই ত্রিকালনাথ যজ্ঞ করছে। দরজাটা খুলতে গিয়ে চণ্ডী দেখল প্রতিটা মৃতদেহ যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। ধীরে ধীরে তারা এগিয়ে আসছে চণ্ডীর দিকে। চণ্ডী প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু ওই ঘুম ধরা দরজাও যেন অলৌকিকভাবে লোহার দরজায় পরিণত হয়েছে। তারপরে চণ্ডী দেখল অসংখ্য মানব শিশু ভিড় করে আসছে তার দিকে। চণ্ডীর কাছাকাছি সেই ভয়ঙ্কর মানব শিশুরা আসতেই চণ্ডীর মনে পড়ে গেল ত্রিকালনাথের দেওয়া সেই বেলপাতার কথা। চণ্ডী অতি দ্রুত বেলপাতা ধরে মহাদেবের নাম জপতে থাকলো। তারপর চণ্ডী দেখল সেই ছায়ামূর্তিগুলো অদৃশ্য হয়ে গেছে। তারপর চণ্ডী দরজায় আবার ধাক্কা দিল। এবারের ধাক্কায় দরজাটা একটা ক্যাচ শব্দ করে খুলে গেল। চণ্ডী অতি দ্রুত সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে যজ্ঞের কাছে গিয়ে সমস্ত জোগাড় করা কঙ্কাল এক এক করে ফেলে দিল যজ্ঞকুণ্ডে। তারপর এক ভয়ঙ্কর আর্তচিৎকার হতে লাগলো পুরো ঘর জুড়ে। শুধুমাত্র কিছুক্ষণ, তারপরে সব কিছু শেষ। চন্দন সারা জীবনের জন্য মুক্ত হয়ে গেল সেই পাতাল পিশাচের কবল থেকে। তো এই ছিল আমাদের আজকের গল্প, ত্রিকালনাথ তান্ত্রিক ও পাতাল পিশাচের ঘটনা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।